Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, বৃত্তি পরীক্ষা 2025 সালে তোমাদের যে বৃত্তি পরীক্ষা হতে চলেছে চতুর্থ শ্রেণী, চতুর্থ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীর বৃত্তি পরীক্ষা হতে চলেছে তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই আজকের হাজির হয়েছি। দেখো, এর আগে কিন্তু আমরা কি কি পরীক্ষায় আসতে পারে সেরকম একটা সাজেশন দিয়েছিলাম, আর আজকে দেখো আমরা কিন্তু ইংরেজি থেকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন ও প্রশ্নের কিন্তু সেট নিয়ে হাজির হয়েছি। ওকে, তো প্রত্যেককে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই তোমরা প্রত্যেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবে না। আর সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে একটু লাইক করে দাও প্রত্যেকে সুন্দর হাত দিয়ে, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। ওকে, তো দেখো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, পুরো একদম আমরা টোটালি সম্পূর্ণ কমপ্লিটলি ডিসকাস করব সমস্ত বিষয়টা নিয়ে। প্রশ্নের প্র্যাকটিস সেট, অর্থাৎ কিভাবে প্রশ্ন হয়, 50 নম্বরের প্রশ্নের সেট কেমন থাকে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটি। অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তত দেখে এবং প্র্যাকটিস করে তোমরা অবশ্যই কিন্তু যেও। ওকে, তো চলো দেখে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কি হতে চলেছে এবং কি কি প্রশ্নগুলি রয়েছে, কি কি সাজেশন রয়েছে। দেখো, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড WB প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন সাজেশন 2025 স্কলারশিপ এক্সামিনেশন। দেখো, এটা কিন্তু একটা স্কলারশিপ এক্সামিনেশন। ওকে, অবশ্যই কিন্তু তোমরা যারা দিতে চলেছো তোমাদের এটা স্কলারশিপের জন্য কিন্তু পরীক্ষাটা তোমরা দিচ্ছ। ওকে, আর এখানে দেখো ফুল মার্কস থাকবে কিন্তু ইংরেজি থেকে কত নম্বর, 50 নম্বর। ওকে, সাবজেক্ট ইংলিশ, আর টাইম থাকছে কত, দেখো 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু 50 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে ইংরাজির ক্ষেত্রে। ওকে, তো ইংরাজি তোমরা কি কি পড়বে এবং কি কি পড়তে পারে পরীক্ষার মধ্যে, ওকে, আমি চেষ্টা করছি সেগুলি খুবই খুঁটিনাটিভাবে অ্যানালাইসিস করে, ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদের কাছে তুলে ধরার। অবশ্যই আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট বক্সে জানাও কেমন ভিডিওটি হয়েছে। ওকে, দেখো প্রথম বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যানি 4। দেখো বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ প্যাসেজটি সুন্দরভাবে বা যত্ন সহকারে পড়তে হবে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। দেখো 4টি করলে কিন্তু এখানে 2 নম্বর করে 8 নম্বর থাকবে। ওকে, দেখো এরকম কিন্তু তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে, তবে হয়তো দাগ নাম্বারের হেরফের হতে পারে। এখন আমি প্রথমেই প্যাসেজটা দিয়েছি, আবার কোনো ক্ষেত্রে হয়তো একটা দুটো দাগ নাম্বারের পরে বা 2 নম্বর বা 3 নম্বরে কিন্তু প্যাসেজটা দিতে পারে। ওকে, তো প্যাসেজ অবশ্যই থাকছে একটা, সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকছে 8 নম্বরের প্রশ্ন। ওকে, নিচের প্যাসেজটি ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। এবার আমার প্যাসেজটা দেখে নেব। দেখো, 2 brothers সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। তাহলে কি হচ্ছে, সুবল এবং মাদল তারা বাস করে সুন্দরবনের একটা গ্রামে। ওকে, তাহলে সুবল এবং মাদল সুন্দরবনের একটা গ্রামে বাস করে। The Sundarbans is in the extreme south of Bengal. তাহলে কি হচ্ছে, সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম অফ সাউথ অফ বেঙ্গল, অর্থাৎ সুন্দরবন হচ্ছে কি বাংলার একদম দক্ষিণে অবস্থিত। ওকে, বাংলার একদম দক্ষিণে অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। এটা একটা জায়গা যেখানে কি নদী এবং জলপথ এবং জঙ্গল রয়েছে। ওকে, সুবল অ্যান্ড মাদল ওন এ বোট, অর্থাৎ সুবল এবং মাদলের নিজস্ব একটি নৌকা আছে। ওকে, ওয়ান ডে একদিন দে ওয়ার সেলিং ডাউন দ্য মাদলা রিভার, তারা একদিন মাদলা নদীতে নৌকো চালাতে লাগলো। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল সকালবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইন দ্য ফরেস্ট, তারা গভীর জঙ্গলের মধ্যে চলে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তাহলে দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, অর্থাৎ জ্বালানির জন্য তাদের কিন্তু শুকনো কাঠের
মানে সংগ্রহ করতে তারা চলেছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল এর আগে কোনোদিন কিন্তু এরকম গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটা ছিল তার প্রথম সময়। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে ছিল খুবই উত্তেজিত। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, তাহলে বাসন্তী থেকে নদীটা কি হয়েছে, ন্যারো ডাউন হয়ে গেছে, অর্থাৎ সরু হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, তাহলে বাসন্তীর পরের থেকে নদীটার নাম হয়ে গেছে কি, বিদ্যা নদী। ওকে, তো দেখো সুবল এবং মাদল, ওকে, অর্থাৎ বড়ে মিয়া থেকে কিন্তু এই প্যাসেজটা দেওয়া হয়েছে। বড়ে মিয়াটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু অ্যানালিসিস করে দেখেছি, যেখানে কিন্তু সুবল এবং মাদলটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। ওকে, তো অবশ্যই তোমরা সুবল এবং মাদলটা ভালোভাবে পড়ে রাখবে, অর্থাৎ বড়ে মিয়াটা, এবং যত রকমের প্রশ্ন হয় তত রকমের প্রশ্ন তোমরা করে রাখবে। ওকে, তো চলো দেখে নিই এবার আমার প্রশ্নগুলো কি কি রয়েছে, একটু প্রশ্নগুলো দেখে নিই। ওকে, আশা করছি আমি পড়েছি প্যাসেজটা, তোমরা এইভাবে পরীক্ষার সময় কিন্তু সুন্দর করে প্যাসেজটা পড়বে, পড়ে আগে প্রথম পড়বে, তারপরে বোঝার চেষ্টা করবে, তারপরে কিন্তু প্রশ্নগুলো পড়বে, পড়ে প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট দেখো, হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল, হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল, অর্থাৎ সুবল এবং মাদল কোথায় বাস করত। দেখো আমরা আগে একদম প্রথম প্যাসেজের প্রথম লাইনটা দেখেছি। দেখো এখানে বলেছে টু ব্রাদার সুবল অ্যান্ড মাদল লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবনস, তাহলে কোথায় বাস করতো, লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবন। তাহলে সুবল অ্যান্ড মাদল লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবন। দেখো লাইনগুলো দেখে রাখো, এরকম প্রশ্ন পড়লে কিন্তু তোমরা প্যাসেজ দেখে দেখে উত্তরগুলো করবে। ওকে, চলো 2 নম্বর কি বলেছে দেখো, হোয়ার ইজ দ্য সুন্দরবন, সুন্দরবন কোথায়। দেখো সুন্দরবন কোথায়, আমরা একটু আগে পড়লাম, দেখো সুন্দরবন কোথায়, এখানে বলেছে দেখো দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, অর্থাৎ কিন্তু একদম দক্ষিণ প্রান্তে কিন্তু সুন্দরবন বাংলার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ওকে, তাহলে আমরা এই লাইনটা কিন্তু লিখে দিতে পারি। ওকে, তাহলে দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। চলো 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, হাউ ওয়াজ দ্য সুন্দরবন, সুন্দরবন কেমন ছিল। দেখো আমরা দেখেছি এখানে সুন্দরবন কেমন ছিল। দেখো সুন্দরবন ছিল কি না, ইট ইজ এ প্লেস অফ রিভার ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস, এটা ছিল কি নদী এবং জলপথ এবং জঙ্গলের জায়গা। ওকে, তো দেখো কেমন ছিল, আমরা তাহলে এখানে লিখে দেবো কেমন ছিল। দেখো সুন্দরবন ইজ আ প্লেস অফ রিভার ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। ওকে, তারপরে দেখো 4 দাগের প্রশ্ন কি বলেছে, ওয়ান হুইচ রিভার সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং, কোন নদীতে সুবল অ্যান্ড মাদল নৌকোটা চালাচ্ছিল। দেখো একটু আগে আমরা পড়ে দেখলাম সুবল এবং মাদল কোন নদীতে নৌকোটা চালাচ্ছিল। দেখো ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, তাহলে কোথায় চালাচ্ছিল, দেখো মাতলা নদীতে তারা কিন্তু নৌকোটা চালাচ্ছিল। তাহলে কি লিখবো আমরা, দেখো সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য মাদলা রিভার, এখান থেকে লিখে দেবো সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য মাদলা রিভার। ওকে, চলো নেক্সট তারপর প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াই ওয়ার দে গোয়িং ইনটু দ্য ডিপ ফরেস্ট, তারা কেন গভীর জঙ্গলে যাচ্ছিল। দেখো কেন যাচ্ছিল, কারণ আমরা দেখেছি, দেখো এরপরে যদি আমরা প্যাসেজে চলে যাই আবার, দেখো দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, অর্থাৎ তাদের কিন্তু জ্বালানির জন্য কিছু শুকনো কাঠের সংগ্রহ করা ছিল। ওকে, তাহলে এখানে দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তাদের জ্বালানি কাঠের শুকনো জ্বালানি কাঠে কিন্তু সংগ্রহ করার জন্য তারা ডিপ ফরেস্টে যাচ্ছিল। ওকে, তাহলে এখানে কি লিখবো আমরা দেখো, তাহলে দে ওয়ার গোয়িং ইনটু দ্য ডিপ ফরেস্ট, আমরা এখান থেকে লিখে দেব, দের পরে ওয়ারটা নিয়ে আসবো, দে ওয়ার গোয়িং ইনটু দ্য ডিপ ফরেস্ট বিকজ, কারণ দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। ওকে, তাহলে তারা গভীর জঙ্গলে যাচ্ছিল কারণ কি না, তারা সংগ্রহ করছিল শুকনো কাঠ জ্বালানির জন্য। ওকে, চলো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ অ্যানাদার নেম
অফ দ্য মাদলা। দেখো হোয়াট ইজ অ্যানাদার নেম অফ দ্য মাদলা, মাদলার অন্য নামটা কি ছিল? দেখো একটু আগে আমরা কিন্তু পড়েছি, দেখো এখানে রয়েছে, দেখো বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। বাসন্তীর পর থেকে কিন্তু বিদ্যা নাম নিয়েছে, ওই কোন নদীটি? এই মাদলা নদীটি কিন্তু বিদ্যা নাম নিয়েছে, অর্থাৎ বিদ্যা নামের মাদলা নদীর অন্য একটি নাম কি? বিদ্যা। ওকে, তাহলে চলো কি লিখবো এখানে আমরা দেখে নিই। দেখো বিদ্যা ইজ অ্যানাদার নেম অফ দ্য মাদলা। দেখো হোয়াটের জায়গায় আমরা বিদ্যা দেব, বাকি দেখো যা ছিল সব কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, আশা করি তোমরা কিন্তু আজকের এই 6টা প্রশ্ন যেটা বললাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, এবং আমি কিন্তু আবার তোমাদের চেষ্টা করব সেই ডাউটটা ক্লিয়ার করার। ওকে, তো এই 6টা প্রশ্ন আমরা কিন্তু প্যাসেজ ধরে ধরে করলাম। তারপরে কি রয়েছে আমরা দেখবো, এখান থেকে কিন্তু 8 নাম্বার থাকছে, 4টে করতে হবে তোমাদের। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম। ওকে, নিম্নলিখিত কবিতাটির শূন্যস্থান পূরণ করো। দেখো অবশ্যই কিন্তু তোমাদের রাইমস অবশ্যই করে রাখতে হবে, সুন্দর করে মুখস্থ করে রাখতে হবে। 4 থেকে 6 লাইন তোমাদেরকে জলের মতো মুখস্থ রাখতে হবে বানান সহ। এর আগের কিন্তু আমি যে সাজেশন সেট দিয়েছিলাম সেই সাজেশন সেটে কিন্তু আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে বুঝিয়ে বলে দেওয়ার জন্য। ওকে, তো অবশ্যই তোমরা যারা দেখোনি এখনো তোমরা দেখে নাও, সাজেশন সেটটি দেখে নাও। ওকে, আর আজকের কিন্তু সম্পূর্ণ সাজেশন দিয়েছি, একদম সেট 1 প্রশ্নের সেট 1 নিয়ে কিন্তু আলোচনা করছি আমরা। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো নি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু কিন্তু শেয়ার করে দাও। ওকে, এবারে দেখো এখানে আমি দুটো রাইম রেখেছি। ওকে, দুটো রাইমস রেখেছি। দেখো এখানে বলছি, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইঙ্ক, ইফ অল দ্য ট্রিজ ওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ, হোয়াট ড্যাশ উই হ্যাভ টু ড্যাশ। ওকে, দেখো ইফ অল দ্য ওয়ার পেপার, এখান থেকে কিন্তু এই যে রাইমসটা কিন্তু এসছে। ওকে, এই রাইমসটা দেখো কি বলছি, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার কি পেপার। দেখো আমি এখানে কি করেছি, আমি কিন্তু এখানে তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি, ইফ অল দ্য ওয়ার পেপার। তারপরে দেখো অ্যান্ড অল দ্য সি, এখানে কি হবে, সি ওয়ার ইঙ্ক, যদি সমস্ত সমুদ্র কি হতো, কালি হতো। ইফ অল দ্য ট্রিজ, সমস্ত গাছ, ওয়ার ব্রেড, গাছ রুটি হতো, অ্যান্ড চিজ পনির হতো। হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, তাহলে আমরা কি পান করতাম। ওকে, এখানে দেখো তাহলে কি হবে, শুড হবে, আর এখানে ড্রিঙ্ক হবে। তাহলে অবশ্যই করে তোমাদের কিন্তু এই যে দুটো আমি রাইমস দিয়েছি তোমরা জলের মতো কিন্তু মুখস্থ রাখবে বানান সহ, কারণ শূন্যস্থান হিসেবে কিন্তু তোমাদের এরকম রাইমস পড়বে। ওকে, আরেকটা কি আছে দেখো, মিস্টার টাইগার সেট মিস্টার কি, আই এম ড্যাশ টু ড্যাশ, সো হি পুট হিজ হেড ড্যাশ হিজ ড্যাশ। তাহলে এখানে দেখো আই এম গোয়িং টু স্নিজ, মানে আমি হাসি করতে যাচ্ছি। সো হি পুট হিজ হেড, সুতরাং সে তার মাথাটাকে হেড ডাউন কি করলো, নিচু করলো। কে, হেড ডাউন। তারপরে দেখো বিটুইন হিজ নিজ, তার হাঁটুর মধ্যে। ওকে, দুটো হাঁটুর মধ্যে বিটুইন হিজ, এখানে কি হবে, নিজ। তাহলে দেখো মিস্টার টাইগার আর ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, এই যে দুটো রাইম রয়েছে, রাইমস তোমরা অবশ্যই কিন্তু সুন্দর জলের মতন মুখস্থ করে রাখবে বানান সহ। ওকে, চলো নেক্সট। তারপর কি বলছি দেখো, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি অন অফ দ্য ফলোয়িং, অর্থাৎ 4টে সেন্টেন্স লিখতে বলেছে, অ্যানি অন যে কোনো একটি, প্যারাগ্রাফ রাইটিং, দেখো এটা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং তোমাদের থাকবে, 4টে সেন্টেন্স লিখতে হবে বা 5টা সেন্টেন্স লিখতে হতে পারে। দেখো নিম্নলিখিত বিষয়গুলি যে কোনো একটিকে অবলম্বন করে 4টি বাক্য লেখো। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এরকম তোমাদের অবশ্যই থাকছে, অবশ্যই মাস্ট, কিন্তু তোমাদের এরকম 4টে সেন্টেন্স বা 5টা সেন্টেন্স লিখতে হতে পারে।
দেখো আমি যেগুলো মনে করেছি যেখানে খুবই গুরুত্বপূর্ণ, দেখো বিদ্যাসাগরটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, মাই স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তোমার দুর্গাপুজোটাও রয়েছে একদম পরীক্ষার মধ্যেই। তারপরে দেখো রবীন্দ্রনাথ ট্যাগর আর আটাম মানে শরৎকাল, অবশ্যই শরৎকালে তোমরা পরীক্ষাটা দেবে, এই শরৎকালটা আমাদেরকে কিন্তু ভালোভাবে 4টে সেন্টেন্স মুখস্থ রাখতে হবে। আশা করছি তোমরা যদি এই 5টা ভালোভাবে মুখস্থ রাখো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন চলে আসবে। আর অবশ্যই দেখো তোমরা ভাবছো যে এগুলো কোথায় পাবে, তোমরা আমার চ্যানেলে দেখে নেবে, অবশ্যই চ্যানেলে কিন্তু বিদ্যাসাগর মাই স্কুল দুর্গাপূজা এগুলো কিন্তু দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু যে 5টা আমি সাজেশান দিয়েছি 5টা তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে রাখবে, ওকে, তাহলে দেখবে তোমাদের কিন্তু অবশ্যই কমন চলে আসবে, ওকে। আর তোমরা অবশ্যই করে আমার চ্যানেল থেকে দেখে নাও, বিদ্যাসাগর মাই স্কুল দুর্গাপূজা এগুলো কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে 4টে সেন্টেন্স 10টি লাইন করে দেওয়া রয়েছে, তার মধ্যে 4টে সেন্টেন্স তোমরা বেছে অবশ্যই করে নিয়ে মুখস্থ করে নেবে, ওকে। খুব সহজ সরল ভাষায় কিন্তু সেখানে লিখে দেওয়া রয়েছে। এবার দেখো 6 নম্বরে কি বলেছে, ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস, পাখিগুলির সঙ্গে তাদের ডাকগুলি মেলাও, অর্থাৎ তাদের পাখি রয়েছে, পাখির সাউন্ড, তাদের ডাক, তাদের ডাকগুলি কি রয়েছে সেগুলো মেলাতে বলেছে। এইরকম কিন্তু দেখো আমি এখানে 6টা দিয়েছি, তোমাদের 4টে থাকতে পারে বা 5টা থাকতে পারে, সেখানে 3টে করতে বলতে পারে বা 4টে করতে বলতে পারে, ওকে। দেখো তাহলে এখানে কক, ককের ডাক কি, তারপরে দেখো আউলের ডাক কি, তারপরে প্যারটের ডাক কি, ক্রোর ডাক কি, ডাভসের ডাক কি আর ডাকের ডাক কি। দেখো এখানে কিন্তু উল্টো পাল্টা ভাবে দেওয়া রয়েছে, তোমাদেরকে কিন্তু মেলাতে হবে, দাগ দিয়ে মেলাতে হবে। দেখো কা, টক, কু, ক্রো, কোয়াক, হুট, দেখো এই সাউন্ডগুলো দেওয়া রয়েছে। এবারে কক, কক মানে কি মুরগি, কক মানে মুরগি, কক মানে মুরগির ডাক আমরা জানি কেমন ডাকে, ক্রো ক্রো করে ডাকে, ককর কক। তারপরে দেখো আউল, আউলের ডাক আমরা জানি কি হুট। তারপরে দেখো প্যারট, প্যারটের ডাক আমরা জানি টক, কথা বলা। তারপরে দেখো ক্রো, ক্রোর ডাক হচ্ছে কা। তারপরে ডাভস আর ডাক, ডাক দেখো কোয়াক কোয়াক করে ডাকে, আর ডাভস কি হচ্ছে কু, ওকে। আর এখানে দেখো আমি কিন্তু সম্পূর্ণটা এখানে তোমাদের জন্য কিন্তু আমি ভালোভাবে একদম একটা ছক অ্যান্সার দিয়ে তৈরি করে দিয়েছি, ওকে, তোমরা পাশ থেকে দেখে নিতে পারো। চলো নেক্সট 7 নম্বরে কি বলেছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে, বাক্য রচনা মাস্ট বি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু থাকছে। এবং দেখো আমি অনেকগুলো বাক্য রচনা এখানে সাজেস্টিভ হিসেবে কিন্তু রেখেছি, অবশ্যই তোমরা এই যেগুলো রয়েছে এগুলোই করে গেলে এর মধ্যে তোমরা শিওর বাক্য রচনা অবশ্যই কিন্তু পেয়ে যাবে, ওকে। দেখো কি আছে প্রথমে, ভিলেজ, তাহলে ভিলেজ দিয়ে যদি বাক্য রচনা করি, আই লিভ ইন এ ভিলেজ, আমি গ্রামে বাস করি, একদম সিম্পল সহজ সরল ভাষায় কিন্তু আমি এখানে করে দিয়েছি, তোমরা খুবই জটিল করতে যাবে না, সহজ সরল ভাষায় তোমরা কিন্তু লিখবে আই লিভ ইন এ ভিলেজ। তারপরে দেখো ব্রুম, ব্রুম মানে কি ঝাঁটা, দেখো উই সুইপ দ্য ফ্লোর উইথ এ ব্রুম, আমরা ঝাঁট দিই, মেঝে ঝাঁট দিই একটা ঝাঁটা দ্বারা, ওকে, ঝাঁটা দিয়ে, তাহলে উই সুইপ দ্য ফ্লোর উইথ এ ব্রুম। তারপরে দেখো প্লে, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তারপরে দেখো স্কুল, উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রত্যহ বিদ্যালয়ে যাই। স্টপ, প্লিজ স্টপ দ্য কার, দয়া করে গাড়িটা থামাও। সাডেনলি, সাডেনলি এ টাইগার কেম আউট, হঠাৎ একটি বাঘ বেরিয়ে এলো। ক্লাসমেট মানে সহপাঠী, লিপি ইজ হার ক্লাসমেট, লিপি হয় তার সহপাঠী, ওকে। এক্সট্রিম, দেখো এটা আমরা দেখলাম একদম প্রথম প্যারাতে দেখলাম যে দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, অর্থাৎ সুন্দরবন কিন্তু বাংলার একদম দক্ষিণে অবস্থিত। তারপর দেখো ভেকেশন মানে ছুটি, তাহলে মাই পূজা ভ্যাকেশন, আমার পুজোর ছুটিতে ওয়াজ ফুল অফ ফান, আমার পুজোর ছুটিটা ছিল পুরো একদম মজায় পরিপূর্ণ, ওকে। তো দেখো এই হচ্ছে বাক্য রচনাগুলো আমি দিয়েছি, অবশ্যই তোমরা বাক্য রচনাগুলো একটু মুখস্থ রাখবে, ওকে। তো বাক্য রচনা অবশ্যই কিন্তু তোমাদের কি পরীক্ষার মধ্যে পড়ছে, ওকে। চলো নেক্সট, এরপরে দেখো
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দি অ্যানি ফোর, যে কোনো চারটে করতে বলেছে এখানে। দেখো আমি এখানে অনেকগুলো দিয়েছি, 6টা দিয়ে রেখেছি। তো এখানে এ অ্যান অথবা ডি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করে যে কোনো চারটি। অবশ্যই তোমরা জানো এ অ্যান আর ডি কোথায় বসে। অবশ্যই দেখো যখন কিন্তু কোথায় বসবে না, কনসোনেন্ট দিয়ে শুরু হলে তখন এ বসে, আর ভয়েল দিয়ে শুরু হলে তখন বসে। কি শুরু হবে না, ওয়ার্ডের যদি প্রথমটা যে শূন্যস্থান থাকবে তার আগে তারপরে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা যদি থাকে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে আমরা বসাবো। আবার ভায়েল দিয়ে শুরু হলে অ্যান বসাবো। এবং পৃথিবীতে একটি মাত্র জিনিস অথবা নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে তখন আমরা দা বসাবো। ওকে, আর এর কিন্তু বিপরীতেও কিছু রয়েছে বিকল্প হিসেবে। কি আছে দেখো, যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু ভায়েলের মতো উচ্চারণ হবে তখন তার আগে কিন্তু আমরা অ্যান বসাবো। ওকে, তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে ভায়েলের মতো যদি উচ্চারণ হয় তাহলে তার আগে আমরা অ্যান বসাবো, এবং ভায়েল দিয়ে শুরু যদি ভায়েলের মতো উচ্চারণ হয় তার আগে আমরা বসাবো। ওকে, আর নির্দিষ্ট করে বোঝালে পৃথিবীতে একটি মাত্র জিনিস রয়েছে তার আগে আমরা দা বসাবো, আর শর্টকাট কোনো নাম বোঝালে তার আগে আমরা অ্যান বসাবো। ওকে, এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কোথায় বসাবো, কনসোনেন্ট দিয়ে শুরু হলে শব্দের প্রথমে কনসোনেন্ট দিয়ে শুরু হলে শব্দের প্রথমে ভায়েল দিয়ে শুরু হলে অ্যান। আবার কিন্তু অনেক সময় কি হয় যে ভায়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু ভায়েলের মধ্যে উচ্চারণ হচ্ছে তখন সেখানে বসবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু ভায়েলের মধ্যে উচ্চারণ হলে তখন সেখানে অ্যান বসবে। ওকে, আর নির্দিষ্ট করে বোঝালে বা পৃথিবীতে একটি মাত্র জিনিস রয়েছে সেখানে কিন্তু দেয়া বসবে। ওকে, বা দি বসবে। এবার আমরা একটু দেখে নিই। দেখো ইট ইজ আমব্রেলা রয়েছে। দেখো আমব্রেলার প্রথমটা কি আছে, আমব্রেলার প্রথমটা হচ্ছে ইউ। তাহলে ইউ দিয়ে শুরু, ইউটা হচ্ছে কি ভায়েল, তাহলে এখানে কি বসবে দেখো, এখানে কিন্তু অ্যান বসবে। যেহেতু ভায়েল দিয়ে শুরু হয়েছে তাহলে সেখানে আমরা অ্যান বসাবো। ওকে, তারপর দেখো সি ইজ ড্যাশ গার্ল। দেখো জিটা এখানে কিন্তু আমার কনসোনেন্ট, তাহলে সি ইজ গার্ল, গার্ল, সি ইজ এ গার্ল। তারপরে দেখো বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই। দেখো স্কাই মানে আকাশ, স্কাই কটা, আকাশ কটা, আকাশ হচ্ছে একটি, তাহলে একটি মাত্র জিনিস বোঝালে কি হবে, এখানে কি হবে, দা বসাতে হবে। ওকে, তাহলে একটি মাত্র জিনিস বসালে আমরা সেখানে দা বসাবো। তারপর দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো এইজ আছে কিন্তু ওকারের মধ্যে উচ্চারণ হচ্ছে, ওর মতো উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান, তাহলে হি ইজ অনেস্ট ম্যান। অর্থাৎ যখন এই কনসোনেন্ট থাকবে ভায়েলের মধ্যে উচ্চারণ হয় তখন আমরা কি বললাম যে সেখানে আমাদের অ্যান বসাতে হবে, সেখানে আমাদের অ্যান বসাতে হবে, আমরা অ্যান বসাবো। ওকে, তারপর ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। দেখো এলিফ্যান্টের দিয়ে শুরু আছে, তাহলে আমরা এখানে চোখ বুঝিয়ে কি দেবো, অ্যান দেবো, অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, একটা হাতির একটা সুর রয়েছে। তারপর দেখো ড্যাশ গঙ্গা। দেখো গঙ্গা এখানে রয়েছে, গঙ্গা কিন্তু একটি মাত্র নদী, তাহলে গঙ্গা এখানে একটা মাত্র মানে নদী রয়েছে, তাহলে গঙ্গা কিন্তু আর দ্বিতীয় কোনো হয় না। তাহলে আমরা নির্দিষ্ট করে বোঝালে অথবা পৃথিবীতে একটি মাত্র থাকলে সেখানে কি বোঝাই, দা বসাই বা দি বসাই। তাহলে এখানে গঙ্গা হচ্ছে একটা মাত্র রয়েছে, এখানে কি হবে, দি অথবা দা। ওকে, আমরা যেটা খুশি বলতে পারি। তাহলে হলো আন্দির ব্যবহারটা, আশা করছি ক্লিয়ার হয়েছে। আন্দির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু আন্দি ভালোভাবে মুখস্থ করে যাবে। আশা করছি তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো রাইট দ্য অপোজিট মিনিং, বিপরীত শব্দ লেখো অ্যানি ফোর, বিপরীত শব্দ লেখো যে কোনো চারটি। তাহলে এখানে চারটে বিপরীত শব্দ লিখতে বলেছে। বিপরীত শব্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিপরীত শব্দ তোমাদের সমস্ত পরীক্ষায় প্রত্যেক যে বছরগুলি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এসেছে বিগত বছরগুলিতে। ওকে, তো এই পরীক্ষায় কিন্তু অপোজিট মিনিং থাকছে। দেখো হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী, তাহলে দুঃখী কি হবে, স্যাড। ওকে, তারপরে দেখো স্লো মানে ধীরে, ফাস্ট মানে দ্রুত, হেভি মানে কি খুবই গাঢ়, আর লাইট মানে কি আলোকিত। তারপরে দেখো ওল্ড মানে কি বৃদ্ধ বা পুরানো, আর ইয়ং মানে যুবক। তারপরে দেখো টল মানে লম্বা, শর্ট মানে বেটে, টলের বিপরীত শর্ট।
পুয়ার মানে গরিব, রিচ মানে ধনী। তাহলে এইরকম এই যে কটা দিয়েছি এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে যাবে। ওকে, এর মধ্যে কিন্তু তোমাদের আশা করছি যে অপোজিট মিনিংটা চলে আসতে পারে। ওকে, চলো নেক্সট। বলেছে রাইট দ্য অপোজিট জেন্ডার। এবার দেখো অপোজিট জেন্ডার বলে, জেন্ডার মানে আমরা জানি কি লিঙ্গ, যে কোনো চারটি করতে বলেছে, তাহলে বিপরীত লিঙ্গ লেখো যে কোনো চারটি। অবশ্যই দেখো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ শেষ পর্যন্ত তোমরা দেখো আর তোমরা দেখে বুঝতে পারছো যে সমস্তটা কিন্তু আমি ধরে ধরে আলোচনা করছি। যদি ভালো লেগে থাকে প্রত্যেক একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। ওকে, দেখো জেন্ডার, জেন্ডার মানে কি লিঙ্গ, তাহলে লিঙ্গ চেঞ্জ আমাদের করব। দেখো কি করব, এখানে হাইন্ড রয়েছে, স্ট্যাগ শুকর, এখানে স্ট্যাগ হবে, টাইগার ট্রাইগেস, টাইগার ট্রাইগেস, ভিক্সেন ফক্স, হর্স মেয়ার, তাহলে বাঘ বাঘিনী, ভিক্সেন মানে শিয়াল শিয়ালিনী, তারপর হর্স ঘোড়া, মেয়ার ঘটকি, ডগ ডগ মানে কুকুর, বিজ মানে কুকুরি, নিফি মানে ভাইপো, নিজ মানে ভাইজি। তাহলে দেখো এগুলো কিন্তু বিপরীত লিঙ্গ, অর্থাৎ মাস্কুলাইনে থাকলে ফেমিনাইন করতে হবে, দেখো আর ফেমিনাইনে থাকলে মাস্কুলাইনে করতে হবে, এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। অর্থাৎ তোমরা তোমাদের বইয়ে যেটা রয়েছে মেল আর ফিমেল, সেই মেল ফিমেল হচ্ছে কি মাস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, জেন্ডার চেঞ্জ কিন্তু তোমাদের অবশ্যই থাকছে। অন্তত চারটে যদি না থাকে অবশ্যই একটা মাস্ট বি অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকছে। ওকে, চলো নেক্সট। পরে কি বলেছি দেখো, আর রয়েছে বি ড্রোন, মৌমাছি, পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি, আঙ্কেল আন্টি। তাহলে দেখো আমি এই যেগুলো দিয়েছি অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্রত্যেকে মুখস্থ করে রাখবে। ওকে, তারপর দেখো গিভ দ্য প্লুরাল নাম্বার ফ্রম অ্যানি থ্রি। দেখো বহু বচন লেখো যে কোনো তিনটি। বহু বচন অবশ্যই কিন্তু তোমরা জানো যে সিঙ্গুলার থেকে প্লুরালে করতে গেলে কি করতে হয়, ইয়েস অথবা ইয়েস যোগ করতে হয়, ইয়েস অথবা ইয়েস যোগ করতে হয়। আবার অনেক সময় কি হয় না, অনেক সময় পুরোপুরিভাবে কিন্তু ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, আর কোথাও ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হয়। এবার আমরা দেখে নেব, দেখো লিফ, LEAF, লিফ, লিফটা কি হচ্ছে, লিফ মানে পাতা আর লিভস মানে পাতাগুলি, LEAVES। দেখো এখানে বানানটা সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো বাটারফ্লাই মানে প্রজাপতি আর বাটারফ্লাইজ, দেখো এখানে ওয়াই ছিল, ওয়াই উঠে গিয়ে কি যুক্ত হয়েছে, আইএস যুক্ত হয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো অক্স, এর ইএস যুক্ত হয়েছে, অক্সেস, ম্যান এটা হয়ে গেল মেন, ম্যান মানে মানুষ আর মেন মানে মানুষগুলি, অক্স মানে ষাঁড়, অক্সিস মানে ষাঁড়গুলি, বুক, বুকস, বুকস মানে বই, বুক মানে বই, বুকস মানে বইগুলি। তারপরে দেখো হাউস, হাউসেস ঘর, ঘরগুলি। অর্থাৎ অনেকগুলো যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল ফর্ম, এবং এস অথবা ইএস যোগ করে আমরা সাধারণত প্লুরাল ফর্ম করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে যায়, আর ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হয়। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে 13 দাগে দেখো রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং অ্যানি ফোর। দেখো পাস্ট টেন্স করতে বলেছে যে কোনো চারটি, নিচের শব্দগুলি পাস্ট টেন্সের রূপ লেখো যে কোনো চারটি। দেখো এটাও একটি গুরুত্বপূর্ণ, সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের পরীক্ষায় আসে বা আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। ওকে, দেখো গো, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গো মানে প্রেজেন্ট ফর্ম আর ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, WENT ওয়েন্ট মানে গিয়েছিল। প্লে মানে খেলা করা, প্লেট খেলা করেছিল। টেক মানে নেওয়া, টুক টুক মানে নিয়েছিল। গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল। স্টপ, স্টপ মানে থামা, স্টপড থেমেছিল। হ্যাভ, হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল। সি মানে সি মানে দেখা, আর স মানে দেখেছিল। তাহলে দেখো এগুলো কি পাস্ট ফর্ম, তোমাদেরকে জলের মধ্যে মুখস্থ রাখতে হবে। পাস্ট ফর্ম অবশ্যই পরীক্ষায় তোমাদের থাকছে। রিয়ারেঞ্জ দ্য লেটার, অক্ষরগুলি সাজিয়ে শব্দ তৈরি করি। দেখো কখনো অক্ষরগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে বলতে পারে, আবার কিন্তু কখনো তোমাদের দেখা যাচ্ছে যে এলোমেলোভাবে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, একটা সেন্টেন্স গঠন করতেও বলতে পারে। এখানে দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার্স অর্থাৎ সাজিয়ে লেখো। দেখো এখানে NIOCUS, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কি হবে, দেখো কাজিন, COUSIN। তারপরে দেখো এখানে কাজিন মানে খুড়তুতো বা পিস্ততো মাস্ততো আমরা জানি,
তারপরে দেখো IACELRM, এটা কি হবে? আইসক্রিম, ICECREAM, আইসক্রিম। ওকে, তারপরে দেখো PSIERTETG। ওকে, তাহলে এটা কি হবে? দেখো এটা যদি সাজিয়ে করি আমরা PRESTIGE, প্রেস্টিজ। তারপর দেখো SPOTEUPRRS, এটাকে যদি আমরা সাজিয়ে করি তাহলে কি হবে? দেখো সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স। তাহলে দেখো এরকম অক্ষরগুলি কিন্তু এলোমেলো ভাবে দেওয়া থাকবে, তোমাদেরকে সাজিয়ে করতে হতে পারে। ওকে, চলো নেক্সট। এবার বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অ্যানি ফোর, বাংলায় অনুবাদ করো। অবশ্যই দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি শেষের দিকে রেখেছি কারণ এটা একটু তোমাদেরকে বলতে হবে ভালোভাবে, তোমরা কিন্তু একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। দেখো ট্রান্সলেট বলতে কি? বাংলায় অনুবাদ করা, অর্থাৎ ট্রান্সলেট টু ইংলিশ, বাংলায় থেকে এটা হচ্ছে ইংরাজি অনুবাদ করা হবে, বাংলায় নয়। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরাজি অনুবাদ করো। ইংরাজিতে অনুবাদ করব, দেখো কিভাবে করব। ইংরেজিতে অনুবাদ করতে গেলে আমাদের কিন্তু ডিয়ার স্টুডেন্টস টেন্সটা কিন্তু একটু জানতে হবে। ওকে, টেন্সটা জানতে হবে, আর টেন্স তোমরা না জানলে আর ওয়ার্ডগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে ট্রান্সলেট করতে পারবে না। ওকে, তাহলে টেন্স একটু জানতে হবে। দেখো টেন্সের ভিডিও কিন্তু একদম ফুল ভিডিও করা রয়েছে, দুটো পার্টে ভিডিও করা হয়েছে, তোমরা টেন্সটা কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। টেন্সের ভিডিও দুটি দেখলে আশা করছি তোমরা সমস্ত কিছু কিন্তু নিয়মকানুন একদম দুবার যদি তোমরা দেখো, দুবার বা তিনবার যদি তোমরা দেখো, অবশ্যই তোমরা সমস্ত বিষয়টা কিন্তু রপ্ত করতে পারবে। ওকে, আর দেখো টেন্স করতে গেলে আমরা কি করব? আমরা কিন্তু আগে সাবজেক্ট চুজ করব, ভার্ব চুজ করব, আর অবজেক্ট চুজ করব। দেখো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট সে, ভার্ব হচ্ছে কি হয়, আর অবজেক্ট হচ্ছে একজন ছাত্র। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমার নিয়মটা এটা কি? কোন সেন্টেন্স আছে আগে আমাকে জানতে হবে। সে হয় একজন ছাত্র, তাহলে সে হয় একজন ছাত্র, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনাইট আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ম কি? প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমার এটা হচ্ছে নিয়ম। ওকে, তাহলে দেখো আমরা সাবজেক্ট কি হচ্ছে? সে, তাহলে হির পরে দেখো ভার্ব কি? এখানে দেখো হয়, তাহলে হি ইজ, তারপরে একজন ছাত্র, স্টুডেন্ট, তাহলে হি ইজ এ স্টুডেন্ট বা হি ইজ আ স্টুডেন্ট। ওকে, তাহলে সে হয় একজন ছাত্র। তারপরে দেখো ভারতবর্ষ আমার দেশ, একইভাবে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে ভারতবর্ষ হচ্ছে সাবজেক্ট, ইন্ডিয়া, তারপরে আমার হয় এখানে উজ্জ রয়েছে, ভার্ব উজ্জ রয়েছে, যখন কোনো ভার্ব থাকে না তখন অক্সিলারি ভার্ব আনতে হয়, তাহলে এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো ইজ, তারপরে আমার দেশ মাই কান্ট্রি, তাহলে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি। তারপরে তার ডাক নাম কি? দেখো এটা হচ্ছে কি সেন্টেন্স রয়েছে? এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সে রয়েছে। ওকে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলে ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু আমাদের হোয়াট বা হোয়াই বা হুইচ এগুলো কিন্তু আমাদের ডব্লিউইচ ওয়ার্ডটা আগে আনতে হয়। তাহলে তার ডাক নাম কি? তাহলে আগে আমরা কি করব? হোয়াট, তারপরে একটা অক্সিলারি ভার্ব হোয়াট ইজ, তাহলে তার হিজ, সাবজেক্ট হচ্ছে এখানে কি? তার নিকনেম, ডাক নাম ইংরেজি কি হচ্ছে? নিকনেম, তাহলে হোয়াট ইজ হিজ নিকনেম। তারপর দেখো আমি রবিবার স্কুলে যাই না, একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে। নেগেটিভ সেন্টেন্সে যখন থাকবে তখন ডু নট বা ডাজ নট এগুলো কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্সে যেহেতু রয়েছে তাহলে আমরা কি করব? দেখো এখানে সাবজেক্টটা প্রথমে আমরা আনবো, তাহলে আই, তারপরে আমরা একটা ডু নট বা ডাজ নট নিয়ে আসবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে। ঠিক আছে, যাই না বলেছে করি, খাই, যাই, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের টেন্সে হয়। অবশ্যই তোমরা টেন্সটা যদি একটু ভালোভাবে দেখে থাকো তাহলে তোমরা কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে টেন্সটা আগে তোমরা ভালোভাবে 2-4 বার একটু দেখে নাও। তাহলে আই ডু নট গো টু স্কুল অন সানডে, রবিবার বলেছে, তাহলে আমরা জানি কি তারিখের কোনো দিনের আগে কি হয়? অন হয়। ওকে, কোনো বারের আগে অন হয়, তাহলে অন সানডে, আই ডু নট গো টু স্কুল অন সানডে। তারপর বলেছে দেখো এখন সকাল 10টা, দেখো কি হবে? এখন ইংরেজি আমরা জানি নাও, নাও ইট ইজ 10 o'clock, সকাল বলেছে ইন দ্য মর্নিং,
তারপর রীতা চতুর্থ শ্রেণীতে পড়ে। দেখো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। দেখো রীতা রিডস ইন ক্লাস 4। তারপর দেখো কলকাতা একটি বড় শহর। কলকাতা একটি বড় শহর, এটা হচ্ছে কি সাবজেক্ট কলকাতা একটি বড় শহর। দেখো এখানে কিন্তু ভার্ব নেই, তাহলে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো একটা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে যেহেতু, তাহলে কি হচ্ছে কলকাতা প্রেজেন্ট ইনডিফিনিট এসে অ্যাম ইজ আর বসে, অ্যাম ইজ আর মধ্যে আমরা ইজ আনবো। দেখো তাহলে অক্সিলারি ভার্ব নিয়ে যেহেতু ভার্ব নেই, তাহলে কলকাতার পরে ইজ একটি বড় শহর, বা আ বিগ সিটি। ওকে, তারপরে দেখো আমাদের একটি বড় পুকুর আছে। দেখো আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটি বড় পুকুর আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের একটি বড় পুকুর আছে, আছে হচ্ছে আমাকে এখানে ভার্ব। তাহলে উই হ্যাভ, এইচ এ ভি পড়েছে, উই হ্যাভ। তারপরে দেখো সাবজেক্ট কোনটা উই, ভার্ব কোনটা হ্যাভ। তারপর দেখো বড় একটি পুকুর আছে বলেছে বিগ পন্ড, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে উই হ্যাভ এ বিগ পন্ড। ওকে, দেখো এই ছিল কি ইংরাজি অনুবাদ দেখো ছিল। অবশ্যই এখানে আমি তোমাদের জন্য কিন্তু তিনটে ছটা দিয়ে আটটা ট্রান্সলেশন এখানে কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কিন্তু টেন্সটা ভালোভাবে দেখো, তারপরে অবশ্যই কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। ওকে, চলো নেক্সট। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করে চটপট করে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখো। ওকে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, আর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।